বর্তমানে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে ভাত। সুতরাং আমরা যেহেতু বাঙালি, তাই আমাদের সবথেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ খাবার যেটা হচ্ছে ভাত। এবং কথাই আছে আমরা মাছে ভাতে বাঙালি। তো এই ভাতটা যেখান থেকে আসে সেটা হচ্ছে ধান, এবং একটা ধান উৎপাদন করতে একজন কৃষকের কি পরিমাণ কষ্ট এবং পরিশ্রম এবং পারিশ্রমিক দিতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। কিভাবে একটা ধান পাকার পরে সেই ধান যে কোনো পরিস্থিতিতেই ধান যেন মাটিতে ঝরে না পড়ে, তার পূর্বেই যে ধানটা সংগ্রহ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। একটি ধানের চারা লাগানোর পর মোটামুটি 3 থেকে 4 মাস পরেই ধানটা পরিপক্ক একটা ভাত রান্না এবং পূর্ণতা পায়। আর এই ধানটা এমন এক মৌসুমে পাকে, সেটা হচ্ছে যে সময় মূলত প্রত্যেকটা পথ ঘাট এবং নদী নালা খালবিল সম্পূর্ণটাই হচ্ছে পানিতে ভরা থাকে। এবং যেহেতু ধান কর্দমাক্ত এবং পানিযুক্ত জায়গাতে হয়, সেহেতু যে সময় কাটা হয় সেই সময়টাও ধানের অনেক ক্ষেত্রে পানি জমে থাকে। আমাদের আজকে সেই একটা পরিস্থিতিতে ধানটা কাটা প্রয়োজন হয়েছে, কারণ ধানটা ঝরে পড়ে মাটিতে যাচ্ছিল। তো আমরা ধান কাটার জন্য বেশ কয়েকজন, অর্থাৎ 5 থেকে 7 জন 10 জন মতো আমরা কর্মচারী এই ধানের দিকে রওনা হয়। এবং ধানটা যেহেতু আমাদের নিজেদের জমিতে, তারপরেও আমরা শুধুমাত্র 2 জন বা 3 জন মিলে ধানটা সম্পূর্ণ কেটে সমাপ্ত করতে পারবো না। তার জন্য মূলত আমাদেরকে ধান কাটার জন্য 8-10 জন মতো মানুষ নিয়ে যেতে হয়েছিল। এবং এখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি না থাকলেও তার হালকা নিচ পর্যন্ত পানি ছিল। এবং আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন ধানটা বর্তমানে কাটার জন্য উপযুক্ত। যেহেতু আমরা খুবই ভোরে ধান কাটতে গিয়েছিলাম, তাই আমাদের বেশ কিছু সময় লাগেনি, অর্থাৎ 2টা থেকে 2:30টার মধ্যে আমরা ধান কাটা সম্পন্ন করে ফেলছিলাম। এবং যাওয়ার পরে একটা গাড়ি এসে আমাদের ধানটা বাইরের দিকে নিয়ে যাচ্ছিল, এবং আমি মূলত গাড়ির সাথে না যেয়ে নিজে নিজে হেঁটে আসছিলাম। এবং আসার পথে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সেটা আমি কখনোই কল্পনা করতে পারি। মূলত আমাদের জমিটা নদীর ওই পারে, অর্থাৎ চরে, এবং আসার পথে যে ছোট্ট নদীটা পড়ে সেই নদীটাতেই অনেক মানুষ এবং বাচ্চা কাচ্চারাই মূলত গোসল করছিল। যেহেতু এখন নদীর অনেক খরার সময় খাপালে পানি জমছে, বাট নদীতে এখনো পানি হয়, তাই সেখানে অনেক বাচ্চা কাচ্চা পানিতে গোসল করছিল। যেহেতু পানিটা এখানে তেমন একটা বেশি না, গলা পর্যন্ত হতে পারে সর্বোচ্চ। এবং এই গোসল করাটা কিন্তু অত্যন্ত মজার। যারা শহরে থাকে তারা তো কখনোই বুঝতে পারবে না, কিন্তু গ্রামে এই যে গোসল করার যে ট্রেডিশনটা, এটা কিন্তু এখনো অব্যাহত আছে এদের জন্যই। যেহেতু আজকে আমরা ধান মারাইও সহ করবো, তাই আমাদের এই ধানগুলো নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমাদের একটা ফাঁকা জমিতে রাখা হলো, এবং আনার পরে একটা পাওয়ার টিলার ডেকে সেই পুরো প্রসেসটাকে ধান দেখেন কীভাবে করায় ঘুরে ঘুরে সেই ধানগুলো ভাঙানো হলো। এবং আমরা এই সম্পূর্ণ ধান ভাঙিয়ে তারপরে মূলত শুকিয়ে তারপরে ঘরে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এবং এই ধান ভাঙানোর প্রসেসটাই মূলত পাওয়ার টিলার দিয়ে ঘুরে ঘুরে, এতে করে বিছালেও হয় এবং আমাদের ধানগুলো খুব ভালোভাবে আমরা বের করতে পারি। মনে হতে পারে যে ধানগুলো ঠিকঠাকভাবে বের হবে না, বাট না, ধানগুলো সম্পূর্ণভাবে বের হয়।